দর্শক বিরতির পরে আবারও স্বাগত নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। আজ আমরা আলোচনা করছি ইউপি নির্বাচনে প্রতারণার অভিযোগ। আলোচক হিসাবে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাত হোসেন, আছেন টিবিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। ডক্টর এম শাখাত হোসেন, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম বিরতির আগে, যে আসলে আমরা অনেক দিক থেকে এগিয়ে যাচ্ছি, কিন্তু নির্বাচন পরিচালনার দিক থেকে কেন আমরা একটি শক্ত অবস্থান করতে পারছি না কেন? দেখুন, কতগুলো জিনিস আছে যেই জিনিসগুলো আমাদের দেশের থেকে বা আমাদের ব্যবস্থাপনা থেকে বা আমাদের রাজনীতি থেকে এবং আমাদের সার্বিক যে উত্তরণ, নির্বাচনী উত্তরণ এবং ডেমোক্রেটিক উত্তরণ, যেটা নাজমুল আশরাফ বলেন, কথাটা অত্যন্ত আমার মনে হয় যে খাঁটি কথা, যে আমরা সব দিক থেকে উন্নতি করছি। আমরা ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি করছি, আমাদের ইকোনমিক উন্নতি হচ্ছে। ইকোনমিক উন্নতির সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে ডেমোক্রেটিক প্রসেসটাকে উন্নত করা। এবং ডেমোক্রেটিক প্রসেসের প্রথম জিনিসই হলো যে আপনাকে রাইট টু চুজ ইয়োর ওন রিপ্রেজেন্টেটিভ। সেই জায়গাতে এটা হচ্ছে না। এটা কেন হচ্ছে না বা আমাদের এই অবস্থা কেন, কতগুলো কারণ আছে। ইলেকশন শুধুমাত্র যে ইলেকশন কমিশন করে তা নয়, বিশ্বের অনেক জায়গায় ইলেকশন কমিশনের কোনো রোল থাকে না, সেন্ট্রাল ইলেকশন কমিশন। এগুলো করায় হচ্ছে নির্বাচিত আপনার প্রতিনিধিরা, যারা কাউন্টিতে অথবা তার নিচে থাকে। এখন ব্যাপারটা হলো যে ইলেকশন কমিশন শুধু যে ইলেকশন করাবে আর কেউ সবাই অপোজিট ডাইরেকশনে টানবে সেটা না। এর জন্য যে স্টেক হোল্ডারের কথাগুলো বলা হচ্ছে, প্রধান স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি, ভোটার্স, এবং সবচেয়ে বড় ওয়ান অফ দি স্টেক হোল্ডার যদি আমি বলি, সেটা হচ্ছে দেশের বিচার ব্যবস্থা। কারণ সুপ্রিম কোর্ট ইজ দি কাস্টোডিয়ান অফ কনস্টিটিউশন, এবং আমাদের কনস্টিটিউশন হচ্ছে ডেমোক্রেটিক কনস্টিটিউশন এবং মাল্টি পার্টি ডেমোক্রেটিক কনস্টিটিউশন। কিভাবে সিলেকশন হবে, কিভাবে ফাংশন করবে, এগুলো কিন্তু কনস্টিটিউশনে বলা আছে। এই একটি উদাহরণ দেই, এই যে একটা স্টেটমেন্ট আমরা শুনলাম যে ইলেকশন কমিশনের ও ডিস্ট্রিক্ট না উপজেলা ইলেকশন কমিশন, আমি ঠিক বলতে পারবো না, অর্থাৎ উপজেলা ইলেকশন কমিশনই হবে, যে উপজেলা। হ্যাঁ, এই কর্মকাণ্ডের কথাটা তিনি যে একেবারে ওপেনলি বললেন, তার বিরুদ্ধে ইলেকশন কমিশন কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন নিয়েছে বলে আমি জানি না। এই জায়গার ইলেকশন তো বন্ধ হওয়া দরকার। এইটা একটা ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশনাল রাইট অফ দ্য পিপল। সেই জায়গাতে আমাদের যে কাস্টোডিয়ান আমরা যাকে বলি, বিচার ব্যবস্থা, বিচার বিভাগ, আমরা কিন্তু জানি না বিচার বিভাগ এটাকে নোটিশে নিয়ে এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন কিনা। কিন্তু অনেক দেশে দেখা যায় যে ইলেকশন কমিশন যদি ফেল করে, কনস্টিটিউশনের তার দায়িত্ব যদি ফেল করে, তাহলে উচ্চতর আদালত ইলেকশন কমিশন কিন্তু কাঠ গড়ায় দাঁড় করে। আমি উদাহরণ দিতে পারি, অনেক সময় লাগবে উদাহরণ দিতে। ইন্ডিয়াতে গত ইলেকশনে কয়েকবারই কিন্তু ইলেকশন কমিশনকে স্টিংকার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। আমাদের এখানে সেই চর্চা নেই। কাজেই আপনি সমষ্টিগতভাবে একজনকে তো দায়ী করা যাবে না। সমষ্টিগত ইলেকশন হচ্ছে আমাদের দেশে সরকার দ্বারা সরকারের সহযোগিতায়, সাহায্যে। কারণ 6 লক্ষ লোক যদি আমার লাগে একটা নির্বাচন করাতে জাতীয় পর্যায়ে, এবং আরো 6 থেকে 7 লক্ষ যদি ল এনফোর্সিং এজেন্সি লাগে, এটা কিন্তু সরকারের নিয়ন্ত্রণে। এবং একটি বিশাল কর্মযজ্ঞ এবং এখানে গ্রুপ এখানে প্রয়োজন হয়। আসবো আপনার কাছে ডক্টর এম শাখাত হোসেন, আপনি যথার্থই বলেছেন, আসবো আপনার কাছে। আমরা নাজমুল আশরাফ আপনার কাছে আসবো, তার আগে একজন দর্শক আছেন। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিক নবীনগর থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, বলুন। এই সুষ্ঠু নির্বাচন যদি করতে হয় এই দেশে নিরপেক্ষ প্রশাসন এবং নিরপেক্ষ আমলাতন্ত্র দরকার, নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনী দরকার। কিন্তু এত দলবাজ প্রশাসন দিয়ে কোনোদিনও সুষ্ঠু নির্বাচন এবং করা সম্ভব না। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। এই বিষয়টি আমরা আলোচনা করছি। নাজমুল আশরাফ, দর্শক যেটি বললেন যে আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে গেলে নিরপেক্ষ প্রশাসন কিংবা
নির্বাচন কমিশনের ভূমিকা সেটিও আছে, এবং আমাদের ডক্টর এম শাখাত হোসেন যেটি বলছিলেন আপনার আলোচনার সূত্র ধরে, যে নির্বাচন কমিশন যদি কখনো ব্যর্থ হয় তখন উচ্চ আদালতের ভূমিকার এখানে একটি সুযোগ আছে, এবং সেটি অন্যান্য দেশের প্রেক্ষাপটেও সময়ের প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করি। কিন্তু আমাদের এখানে আসলে সেই জায়গাটি মনে হচ্ছে আমরা এক ধরনের দোষারোপ করেই দায়িত্ব পালন শেষ হয়েছে বলে মনে করি। এই জায়গাতেও একটা পরিবর্তন আসা দরকার। নাজমুল আশরাফ। নিশ্চয়ই আপনি দুটি বিষয় বলেছেন দর্শকের সূত্র ধরে, যেটি যে প্রশাসন, নিরপেক্ষ প্রশাসন দরকার নাই, যোগ্য এবং সৎ প্রশাসন হলেই চলে। মানে প্রশাসনে যারা আছেন তাদের একটা রাজনৈতিক মতবাদ থাকতেই পারে, তারা দেশের ভোটার, তারা কোনো একটা দলকে বা ব্যক্তিকে ভোট দিয়ে থাকেন, ফলে আমি নিরপেক্ষতা চাই না, তার কাছ থেকে আমি সততা চাই। তার যেটি দায়িত্ব সেটি তিনি পালন করছেন কিনা, আইনানুগ ভাবে তিনি তার ক্ষমতা প্রয়োগ করছেন কিনা, এবং একটা ভালো নির্বাচন করার জন্য যা যা কিছু নিশ্চিত করা দরকার সেটি তিনি করছেন কিনা, তাহলেই হতো। তো আমাদের প্রশাসন তো রাজনীতিকরণের শিকার, সেটা পুরনো কথা। কিন্তু সরকার যারা পরিচালনা করেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা যদি প্রশাসনের উপরে কোন রকমের প্রভাব বিস্তার না করেন বা কেউ সঠিক কাজ করার ফলে তার বিরুদ্ধে উল্টা ব্যবস্থা না নেন, তাহলে তারা নিশ্চয়ই ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবে। আর ডক্টর শাখাত হোসেন যেটি বলছিলেন যে নির্বাচন কমিশনকে উচ্চ আদালত কাঠগড়ে দাঁড় করায়, তাদেরকে তিরস্কার করে, উদাহরণ দিচ্ছিলেন ইন্ডিয়ার। বাংলাদেশের যে নির্বাচন কমিশনটি আছে, সাংবিধানিক ভাবে এই কমিশনের যে ক্ষমতা এবং কর্তৃত্ব আছে সেটা কি আমরা প্রয়োগ করতে দেখি না? কেন? কারণ সেই কমিশনে যারা থাকেন তাদের ব্যক্তিত্ব, তাদের ইন্টিগ্রিটি, তাদের অনেস্টি, তাদের কমিটমেন্ট, এগুলোর উপরে নির্ভর করে কমিশন তার ক্ষমতা কতটুকু প্রয়োগ করবে। আমরা অনেক ভালো নির্বাচন কমিশন দেখেছি। ডক্টর শাখাওয়াত যেটিতে ছিলেন সেটি একটি ভালো নির্বাচন কমিশন ছিল, আবার জঘন্য নির্বাচন কমিশন আমরা দেখেছি। ফলে মানুষগুলোই হচ্ছে দায়ী, ব্যবস্থা দায়ী না। শেষ করি, ভালো নির্বাচনের জন্য একমাত্র দরকার হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নাজমুল আশরাফ, অসংখ্য ধন্যবাদ। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়। ডক্টর এম শাখাত হোসেন, একেবারে এক লাইনে আমরা শেষ পর্যায়ে আপনার শেষ মন্তব্য। দেখুন, আমি নাজমুল আশরাফ যেটা বলেছেন লাস্ট ওয়ার্ড, যে সরকারের সদিচ্ছা, কারণ সরকারের কন্ট্রোলেই যে লোকজনগুলো থাকে তাদেরকে দিয়ে নির্বাচন করানো এক। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, পলিটিক্যাল পার্টির অনেক দায়িত্ব আছে। একটি বড় পলিটিক্যাল পার্টি যার ভোট, প্রচুর ভোট আছে, এই দুই পার্টি মিলেই ভোট ভাগাভাগি, বাকিদের ভোট বলতে কিছুই নেই। তারা যদি নির্বাচনে না আসে তাহলে এই ধরনের একতরফা নির্বাচন হবে, কন্টেস্টেড ইলেকশন হবে না। কিন্তু অফকোর্স তাদেরকে নিয়ে আসার জন্য যে ধরনের অ্যাটমসফিয়ার দরকার সেটা কিন্তু এখন আর বাংলাদেশের সেই নির্বাচনী ব্যবস্থাপনায় নেই। সেই কারণগুলো আমি অলরেডি বলেছি। কাজেই যদি আমি শেষ কথায় এটাই বলবো যে বাংলাদেশের যে প্রগ্রেস বা প্রসপারিটি এখন হচ্ছে তার সাথে যদি তাল মিলিয়ে আপনার শাসন ব্যবস্থা বা ডেমোক্রেটিক প্রসেস না চলে, তাহলে এটা কিন্তু একটা ডিজাস্টার হবে যে কোনো সময়। অসংখ্য ধন্যবাদ ডক্টর এম শাখাত হোসেন এবং নাজমুল আশরাফ, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। আজ আমাদের আলোচনার বিষয় ইউপি নির্বাচনে প্রতারণার অভিযোগ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সাবেক নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাত হোসেন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে আরটিভির ফেসবুক পেজেও। চাইলে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কিংবা কোনো প্রশ্ন আপনারা তুলে ধরতে পারেন। তবে আলোচনায় যাওয়ার আগে নির্বাচন সংক্রান্ত একটি ভিডিও আছে, সেটি দেখে নেব। এখন এমপি স্যারের সাথে এই সিদ্ধান্ত হয়েছে যে চিত্রলি ইউনিয়নে কোনো নির্বাচন হবে না, সবাই সিলেক্টেড হবে, এই কথা এমপি মহোদয় বলেছে। ঠিক আছে, এখন আমি বাংলাদেশের নাগরিক হিসাবে কি করতে পারছি বলেন? আইনি কি আছে?
বড়বাবু তো দেখেন তো উনি বলতেছে যে আমি তো প্রার্থী প্রত্যাহার করে নাই আমি বলছি যে না আচ্ছা, আমাদের কাছে তো আবেদন সবাই জমা দিচ্ছে আবেদনগুলো দেখতে হবে। আমার প্রশ্ন, আমি যদি আমার সিগনেচার যদি ভুল হয়, আমার তো মরণের নেমনি বাতিল হয়ে দিত ওখানে। তাহলে এখন ভুল সিগনেচার তো যদি বাদ করে ওটা উড়ে দিতে পারে, তা তো এটা তো অনেক কিছুই সম্ভব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা দেখতেছি, ঠিক আছে। আমাদের কাছে যেগুলো প্রার্থীরা প্রত্যাহার আবেদন জমা পড়েছে ওটা সেগুলো যাচাই বাছাই করে দেখতে আপনারটা কে করেছে। আচ্ছা দেখেন দর্শক, ভিডিওটি দেখলেন। আমরা আলোচনায় যেতে চাই। ডক্টর এম শওকত হোসেন, এটি শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদের একটি অডিও, যেটি নির্বাচন কর্মকর্তার বক্তব্য। সেক্ষেত্রে যারা প্রার্থী ছিলেন নির্বাচনে, তাদের স্বাক্ষর জাল করে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে, এই ঘটনাটি ঘটেছে এবং সেক্ষেত্রে সেখানের যে স্থানীয় সাংসদ রয়েছে তাকেও অভিযুক্ত করা হয়েছে এবং নির্বাচন কর্মকর্তা বলছিলেন যে এমপির নির্দেশে তারা এমনটি করছেন, এখানে কোনো নির্বাচন হবে না এবং সব কিছু সিলেক্টেড হবে। এবং নির্বাচন নিয়ে এটাও যদি আপনাকে বলি, সহিংসতা বাড়ছে। এ পর্যন্ত অনেকেই নিহত হয়েছেন। আজকেও 2 জন নিহত হয়েছেন। শরীয়তপুর, মাগুরা, নরসিংদীতে নির্বাচনী সহিংসতা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের যে প্রক্রিয়া, যে উৎসব মুখর ছিল, সেই উৎসব হারিয়ে যাচ্ছে কিনা, আমরা সেই উৎসব ধরে রাখতে পারছি কিনা নির্বাচনী উৎসব, এবং এখন যে আলামতগুলো আমরা লক্ষ্য করছি স্থানীয় সরকার নির্বাচনে, তার প্রেক্ষাপটে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের ভবিষ্যৎ কোন দিকে দাঁড়াতে পারে। এম শওকত হোসেন। ধন্যবাদ। আমি যা শুনলাম আপনাদের এই ভিডিও ক্লিপের মাধ্যমে, জি, এটা অত্যন্ত আনফরচুনেট এবং এর ব্যাখ্যা কি দেব আমি সেটাই নিজে বুঝতে পারছি না। যে একজন মেম্বার পার্লামেন্ট তিনি জাল স্বাক্ষর করে বলেছেন সবাই উইথড্র করেছে, এখানে কোনো নির্বাচন হবে না। এখন এই হচ্ছে অবস্থা। এখানে এদেশে একটা নির্বাচন কমিশন আছে কি নেই, সেটা এখন বড় প্রশ্ন। কারণ এই যদি হয় যে নির্বাচনের কমিশনের অফিসার যদি সে এই ধরনের কথাবার্তা বলে এবং সে যদি একজন এমপির কথার মতো চলে, তাহলে এখানে এদেশে একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে বা ছিল, এটাই তো বড় প্রশ্ন উঠছে। এই অবস্থা যদি ইলেকশন কমিশনের হয়, আমি লোকাল ইলেকশনের কথার মধ্যে আসছি পরে, এই অবস্থা যদি ইলেকশন কমিশনের হয়, তাহলে সেই ইলেকশন কমিশন কি ধরনের নির্বাচন করিয়েছে বা করছে, এটা নিয়ে বড় প্রশ্ন উঠছে এখন, দারুণ প্রশ্ন। এটা শুধু এটা যে একটি অভিযোগ, বা এই অভিযোগ যে শুধুমাত্র কিছু পলিটিক্যাল পার্টি, তা নয়। এখন নির্বাচনী ব্যবস্থাপনা বাংলাদেশে গত 10 বছর যদি আমি বলি, ক্রমেই কিন্তু ভেঙে পড়েছে এবং সেটাকে ট্র্যাকে তোলার কোনো প্রয়াস আমরা দেখছি না। ইলেকশন কমিশন যা কিছু করে মনে হয় যেন তাদের দায় সারা করছে, তাদের আর কিছু করণীয় নেই। আমি অত্যন্ত আনন্দিত হতাম যদি এই মুহূর্তে ইলেকশন কমিশন তার অফিসারের বিরুদ্ধে অ্যাকশন নিত এবং এই উপজেলার বা এই ইউনিয়ন কাউন্সিল বা উপজেলায় যে কটা ইউনিয়ন কাউন্সিল এই ধরনের ঘটনা ঘটেছে, সেই ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনকে, শিডিউলকে ক্যান্সেল করে দিত। এটা হচ্ছে আমি এই তাৎক্ষণিকভাবে এই কথাটি বললাম। কিন্তু নির্বাচন কমিশন এখন এই অল্প কিছুদিন পরে তারা চলে যাবে, কয়েক মাস পরে তাদের যে অ্যাক্টিভিটি বা কাণ্ড কারখানা আমি দেখছি বা শুনছি, তাতে মনে হয় না যে দে আর ইন্টারেস্টেড। বাংলাদেশের নির্বাচন যেমন হচ্ছে বা নির্বাচন অবস্থা ভেঙে পড়েছে, ভোটাররা আসে না, ইলেকশনে সিলেকশন হচ্ছে, এটাই এখন এক ধরনের নিয়মে দাঁড়িয়েছে। বিকজ রুলিং পার্টি যেমন প্রশ্রয় দিচ্ছে, তেমনি যে পার্টির যে দায়িত্ব বা দলের যে দায়িত্ব, একটা দায়িত্বশীল দল, সেই দলের যে দায়িত্ব ইলেকশন কমিশনকে সহায়তা করা, সরকারের যে দায়িত্ব ইলেকশন কমিশনকে সহায়তা করা, একটা ফেয়ার ইলেকশনের কাছাকাছি একটা ইলেকশন করা, সেটা জাতীয় পর্যায়ের তো বাদই দিলাম, এখন লোকাল পর্যায়ে নেই। এটি হচ্ছে কেন ডক্টর শওকত হোসেন? এই যে আপনি বলছিলেন যে আপনি তো নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই সময়ের চিত্রগুলো তো আমরা দেখেছি, কিন্তু এই এখন যে নির্বাচন কমিশনের
যে দায়িত্ব এবং নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে, অবাধ করার ক্ষেত্রে, নিরপেক্ষ করার ক্ষেত্রে কেন তারা এমনটি করছেন? তাদের ভয় কোথায় বা শঙ্কার জায়গাটি কোথায়? দেখুন, ভয় নিজের মনে, শঙ্কাও নিজের মনে, অথবা তারা যেভাবে নিয়োজিত হয়েছেন সেখানে তারা অব্লিগেশনে আছেন, অবলাইজড, যে আমাকে নিয়োগ দিয়েছে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ পোস্টে, এবং আমি অত্যন্ত আপ্লুত হলাম। এই ধরনের একটা এক ধরনের এই মনোভাব, আজ্ঞাবাহীর মনোভাব, এটা কিন্তু কেউ বলে দেয় না। ভয়, এটা কেউ বলে দেয় না। আপনি যদি আপনাকে যে শক্তি দেওয়া হয়েছে সেটা যদি আপনি ব্যবহার না করেন এবং নিজে নিজে ভয় পান, নিজে নিজে আজ্ঞাবাহক হন, তাহলে এই অবস্থাই হবে। নিশ্চয়ই পলিটিক্যাল পার্টি বা যারা পলিটিক্যাল পার্টি কন্টেস্ট করছে অথবা সরকারে যারা আছে তারা চাইবে যে তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা একেবারে গ্রাউন্ড লেভেল পর্যন্ত থাকুক। কিন্তু এখন দেখেন যে এটা কোনো সেন্ট্রাল ইস্যু নয়। সেন্ট্রাল পার্টির থেকে, কোনো সেন্টার থেকে যদি এই ধরনের কথা বলা হয়ে থাকে যে ইলেকশন হবে না সিলেকশন হবে, তাহলে সেটা অন্য কথা। কিন্তু এটা লোকাল যে মেম্বার পার্লামেন্ট সে করছে, তার মানে হচ্ছে তার দলের প্রতি অনুগত নয় এবং দল তার অ্যাক্টিভিটিকে দেখছে না। এটা হলো একটা পলিটিক্যাল বিষয়। কিন্তু যে বিষয়টি হয়েছে গত 10 বছরে, যেহেতু নির্বাচন কমিশন, এই গত 2টি নির্বাচন কমিশন, এর আগেরটি কিছুটা থাকলেও কিন্তু গত 2টি নির্বাচন কমিশন ভোটারদের আস্থা অর্জন করতে পারেনি। যে ইলেকশন কমিশন একটা ফেয়ার ভোট করবে, অথবা অ্যাটলিস্ট তারা চেষ্টা করবে যে একটা ফেয়ার ভোট হওয়ার জন্য, কারণ তার একার পক্ষে সম্ভব নয়। সরকারি দল এবং সরকারি ব্যবস্থাপনা যেটা ইলেকশন কমিশন দরকার হয়, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না বা পারে না। যে কারণে আপনার দেখা যায় যে এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে টোটা বল্লম নিয়ে মারামারি হচ্ছে, মানুষ কয়েকজন মারাও গেছে, কিন্তু ইলেকশন কমিশন দৃশ্যত এক ওসি কে বদলি করা ছাড়া আর কোনো কারণ, আর কিছু করেন। এই যে মারামারি করে 2টি লোক মারা গেল, এই পিরিয়ডে, যেই পিরিয়ডে এটা একটা ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করা হলো, এটা দায়িত্ব সম্পূর্ণ ইলেকশন কমিশনের ছিল, কিন্তু তারা করেনি। তারা এটা ইলেকশন করবে, এই অবস্থা চলছে, কিন্তু আজকের থেকে নয়। তার মানে আমরা এমনটি, ডক্টর শাখাওয়াত হোসেন, এমনটি বলতে পারি কিনা যে নির্বাচন কমিশন নির্বাচন করছে, নির্বাচন পরিচালনা করছে বা আয়োজন করছে, কিন্তু তারা কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না? শুনবো আপনার কাছ থেকে। একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে আমি ফিরছি আপনার কাছে। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, বলুন। আমি আব্দুল ওহাব মন্ডল, রাজবাড়ির বালিয়াকান্দি থেকে বলছিলাম। জি, বলুন। আমি একজন 28শে নভেম্বরের ইউনিয়ন পরিষদ স্বতন্ত্র প্রার্থী। আমাদের এলাকায় যেহেতু প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, তখন শুধুমাত্র আওয়ামী লীগ এবং আমরা স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করছি। আপনাদের মিডিয়ায় যে ভিডিও ফুটেজটা দেখালেন, এটা আমরা টোটাল প্রার্থীরা আতঙ্কিত এবং আমাদের নমিনেশন সঠিকভাবে গ্রহণ করা যাবে কিনা। যে এই ধরনের নির্বাচন যদি এই সরকারের অধীনে হয়, এই নির্বাচন কমিশনার যদি এই ধরনের নির্বাচন বাংলাদেশে পরিচালিত করেন, তাহলে আমরা সাধারণ মানুষ, আমরা যারা স্বতন্ত্র প্রার্থী, আমরা আতঙ্কিত না হয়ে আমরা আমাদের দাঁড়ানোর জায়গাটা কোথায় থাকবে? বিরোধী দলের কথাই তো তাহলে সঠিক বলে প্রমাণিত হয় কি? অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথেই থাকুন। আমার প্রশ্নটি একটু পরে শুনছি। ডক্টর শাখাওয়াত হোসেন, ফোনে যে ভাই প্রশ্নটি করলেন, এটা একটু শুনতে চাই যে যারা স্বতন্ত্র প্রার্থী, তারা আতঙ্কে আছেন, ভয়ে আছেন। কারণ হলো শরীয়তপুরের চিতুলিয়া ইউনিয়ন পরিষদের যে ভিডিও ক্লিপটি আমরা দেখলাম, সেখানে এমন যে ঘটনাটি ঘটেছে, তখন স্বতন্ত্র প্রার্থীরা আতঙ্কে থাকবেন, এটাই কিন্তু স্বাভাবিক। শুনতে চাই তাদের আতঙ্ক দূর করার জন্য কি করা যেতে পারে। তাদের আতঙ্ক দূর করতে পারে ইলেকশন কমিশন, যেগুলি অ্যাকশন তারা নিতে পারে। ইলেকশন কমিশন যদি কোনো অ্যাকশন না নেয়, দায়িত্ব না নেয়, তাহলে তাদের আতঙ্ক দূর করার অবস্থা আমি কোনো উপায় দেখছি না। নির্বাচন কমিশন যদি তার নিজের পায়ে, নিজের শীত দ্বারা দাঁড়াতে না পারে, তাহলে প্রার্থীরা আতঙ্কিত কেন? ভোটাররা আতঙ্কিত হচ্ছে, ভোটাররা ভোট দিতে যাচ্ছে না। গত 10 বছরে এখন ভোটারদের
উপস্থিতি আমার মনে হয় যে 5% তো হয় না, হয় কিনা আমার সন্দেহ আছে। জি এই অবস্থা যদি হয় তাহলে আমরা যে ডেমোক্রেসির কথা বলছি, এই ডেমোক্রেসি কিন্তু সেভাবে টিকে থাকা খুব ডিফিকাল্ট। কারণ এই যে কোনো পার্টি কোনো পার্টি ইলেকশন যাচ্ছে না, তার কারণ হচ্ছে তারা এই সিস্টেমের উপর আস্থা হারিয়ে ফেলেছে, এবং একই সাথে যে ভোটাররাও এই সিস্টেমের উপর আমরা আস্থা হারিয়ে ফেলেছে। যিনি কথা বললেন তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছেন, এখন তিনিও আস্থা হারিয়ে ফেলেছেন। তাহলে কি অবস্থা হচ্ছে? অবস্থাটা হচ্ছে যে ইটস নট ইলেকশন, ইটস ইলেকশন। ভয় ভীতি দেখানো, এবং যিনি সরকারি দলের নমিনেশন পেয়েছেন তিনি নিজেকে অলরেডি নির্বাচিত মনে করেন, যে কারণে এটাও আমরা জানি যে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে নমিনেশনের জন্য। এগুলো কয়েকটি কেস টেলিভিশনে এসছে। তো এই অবস্থা, যেটা আমি লাস্ট কথাটা যেটা বলতে পারলাম না, এই জি। অবস্থা যদি চলতে থাকে তাহলে নির্বাচনে কেউ আগ্রহী হবে না, ভোটাররা যাবে না ভোট দিতে। যে পার্সেন্টেজ বলা হবে, এই পার্সেন্টেজ হবে ম্যানিপুলেটেড দেখানোর জন্য। কিন্তু একটি কথা বলে রাখি যে আজকালকার যে এখনকার বর্তমানে যে সিস্টেম এখন আমাদের ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, এবং ইন্টারন্যাশনাল ফোকাস বলেন, এটা কিন্তু বাংলাদেশের একটা বিশাল বদনাম হয়েছে অলরেডি। এবং আপনি জানেন যে যে ব্রিটিশ হাই কমিশন কি বলেছে, আমরা নজর রাখছি। তার মানে কি, একটা দেশের, স্বাধীন দেশের নির্বাচন ব্যবস্থাপনার উপরে বাহিরের নজর পড়ছে, এবং এইগুলো নিয়ে বাংলাদেশের যে ইমেজ, আমরা যে ইমেজের কথা বলছি তৈরি হচ্ছে, সেই ইমেজ কিন্তু থাকছে না। তো কাজে পুরোপুরি জিনিসটা হচ্ছে যে একটি অর্গানাইজেশন যদি ফাংশন করে তাহলে কিছুটা হয়তো এর রেমেডি হতে পারে, জনগণকে সাহস যোগাতে পারে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনতে পারে। ওনারা যেই কথা বলেন কেউ যে অত পার্সেন্ট ভোট পড়েছে, ওনার সাথে সাথে সার্টিফাই করেন। এইরকম চললে পরে আমি তো মনে করি ইলেকশন কমিশনেরই দরকার নেই। এখন যে অবস্থা, যে অবস্থায় ইলেকশন হচ্ছে, তাতে আমার মনে হয় না যে কমিশনের কোনো কাজ আছে। নিজেরাই বলছে যে তাদের কোনো কাজ নেই, তাদের অন্য হয়তো এজেন্ডা থাকতে পারে। তো আমি, আমার বটম লাইন হচ্ছে যে এই ধরনের ইলেকশনে যে সমস্ত রেজাল্ট হয় সেটাকে আমরা রাজনীতির ভাষায় না হোক, রাষ্ট্রবিজ্ঞানের ভাষা যেটা বলা হয়, ওটাকে বলা হয় হাইব্রিড ডেমোক্রেসি। এবং বাংলাদেশে এখন হাইব্রিড ডেমোক্রেসি চলছে। নমিনেশন পেলেই তিনি কিন্তু ইলেক্টেড হয়ে যাচ্ছেন বা সিলেক্টেড হয়ে যাচ্ছেন, ভোটের প্রয়োজন পড়ছে না। এটা আবার বলি, এটা মারাত্মক একটি ব্যাধি কিন্তু বাংলাদেশের গণতন্ত্র এবং শাসন ব্যবস্থার মধ্যে ঢুকেছে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর এম শাখাওয়াত হোসেন। আবার ফিরবে আপনার কাছে। দর্শক জানিয়ে রেখে আমাদের সাথে যুক্ত হয়েছেন TVN 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। নাজমুল আশরাফ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং আমরা শরীয়তপুর সদর উপজেলার চিতুল ইউনিয়ন পরিষদের একটি ভিডিও সূত্র ধরে আমরা আলোচনাটি শুরু করেছি যে, এবং স্থানীয় সরকারের নির্বাচন সেটি কোন দিকে যাচ্ছে, সহিংসতা বাড়ছে, এবং প্রার্থীদের স্বাক্ষর জাল করে তাদের প্রার্থিতা প্রত্যাহার করার ঘটনাগুলো চিতল ইউনিয়ন পরিষদে ঘটেছে। এবং প্রতিনিয়ত যেটি আমরা এই তথ্যটিও দিতে চাই, দ্বিতীয় ধাপে 81 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মহোদয়রা কতটা সমাজের প্রতি, ভোটারদের প্রতি, ভোট তো হয় নাই, এবং নাগরিকের প্রতি বা ওই এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ থাকবেন, দায়িত্বশীল আচরণ করবেন, এবং যেটি ডক্টর এম শাখাওয়াত হোসেন বলছিলেন যে এখন একটি হাইব্রিড ডেমোক্রেসির লক্ষণ আমরা লক্ষ্য করছি আমাদের নির্বাচন কিংবা আমাদের রাজনীতিতে। শুনতে চাই আপনার কাছ থেকে নাজমুল আশরাফ। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, বলুন। বলছি যে সামগ্রিকভাবে আমাদের গণতন্ত্রের চর্চা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশ নানান দিক থেকে নানান ভাবে এগিয়ে যাচ্ছে, এটা সত্য। কিন্তু একটি সভ্য, আধুনিক, নাগরিক অধিকার সম্বলিত দেশ গঠন করতে হলে নিশ্চয়ই গণতন্ত্রের চর্চার উন্নতির কোনো বিকল্প নাই। আমরা 50 বছরে বহু অর্জন নিয়ে অনেক গর্ব করি, কিন্তু যদি আমরা রাজনীতিতে এবং গণতন্ত্রের চর্চার এবং গণতন্ত্র চর্চার সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বড় উপাদান হচ্ছে নির্বাচন, যার মাধ্যমে দেশের নাগরিকরা তাদের প্রতিনিধি নির্বাচন করেন,
যারা দেশ পরিচালনা করেন, যারা বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনা করেন। তো সেই জায়গাটিতে আমাদের অবক্ষয়, আমাদের অনুন্নতি, আমাদের অবনতি প্রতিনিয়ত বাড়ছে। যদি রাজনৈতিক সামগ্রিক বাস্তবতা কথা নাও বলি, যেটি নিয়ে আপনি আলোচনা করছেন নির্বাচন, দেখেন 2014 সালের পর থেকে আমাদের জাতীয় এবং স্থানীয় দু ধরনের নির্বাচন কিন্তু নানান রকমের প্রশ্নের মধ্য দিয়ে যাচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের যেই সংস্কৃতি, এটি কিন্তু 2014 সালে শুরু হয়েছে। এখন আইনগতভাবে, সাংবিধানিক ভাবে বলতে পারেন যে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে কেউ তো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতেই পারেন, কিন্তু একটি দেশের জাতীয় নির্বাচন, যে নির্বাচনের উপরে সরকার পরিচালনা, দেশ পরিচালনার দায়িত্ব বর্তায়, সেই নির্বাচনে যখন সংখ্যাগরিষ্ঠ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যান, তখন জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক চর্চা, তার মত প্রকাশের স্বাধীনতা এবং তার শাসক বা জনপ্রতিনিধি বেছে নেওয়ার যে সুযোগ, সেটি থাকে না। তো 2014 সালের নির্বাচন কেন একচেটিয়া একতরফা হলো? কারণ বিএনপি সহ কিছু দল তাতে অংশ নেয় নাই। এখন যারা অংশ নেয় নাই তারা কি দায়ী, নাকি যারা একচেটিয়া নির্বাচন করেছে তারা দায়ী, সেটি বড় আলোচনা। দুপক্ষেরই দায় আছে, কারণ গণতন্ত্রকে এবং নির্বাচনী ব্যবস্থাকে টিকে রাখার জন্য নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল, ভোটাররা তো আছেনই, সামগ্রিকভাবে প্রশাসন, সরকার সবারই দায় আছে। কিন্তু রাজনীতিতে যারা আছেন, যারা রাজনৈতিক দল হিসেবে আছেন, তাদের দায় সবচেয়ে বেশি, কারণ তাদের উপরে নির্ভর করছে সেই দায়টা কি নিচ্ছে জি নাজমুল আশরাফ, রাজনৈতিক দলের যে দায়, সেই দায়টি কি রাজনৈতিক দলগুলো নিচ্ছে কিনা? বা একটা হলো দায় নেওয়ার আগে তো সেটি উপলব্ধিরও একটা বিষয় আছে। এই ধরনের ব্যাপার, যে পরিস্থিতিগুলো ঘটছে, সেই পরিস্থিতিগুলো দেখা, উপলব্ধি করা যে অবস্থা হচ্ছে, এখান থেকে আমাদের সংশোধন প্রয়োজন। এই উপলব্ধিগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে লক্ষ্য করেন কিনা? না, সেটি তো নাই। সেটি থাকলে তো আমাদের রাজনীতির এবং নির্বাচনের এই দুরবস্থা হতো না। কারণ আমাদের বড় রাজনৈতিক দলগুলো রাজনৈতিক স্বার্থ হচ্ছে দলীয় স্বার্থ, দলীয় স্বার্থ হচ্ছে ব্যক্তি স্বার্থ। সেভাবে ভাবেন বলেই তাদের মাথায় সামগ্রিক ভাবনাটা আসে না যে দেশের নির্বাচনী ব্যবস্থা কি হলো, মানুষের ভোট দেওয়ার অধিকার এবং প্রতিনিধি নির্বাচনের অধিকারটা কোথায় গেল, এবং আপনার গণতন্ত্রের মানটা কোথায় গেল, সেটি আমরা ভাবি না। আমরা দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ ভাবি বলেই কিন্তু রাজনৈতিক দলগুলো আপনার সেই দায় নেয় না। এখন দোষাদোষী আমরা দেখি, দায়ের ক্ষেত্রে যারা একচেটিয়া নির্বাচন করছেন তারা বলবেন যে আমরা নির্বাচনে অংশ নিয়েছি, কেউ না নিলে আমরা কি করব। বিরোধী দল বা যারা নিচ্ছে না তারা বলতে পারে যে নির্বাচনে আমাদের অধিকার প্রয়োগ করার সুযোগ থাকে না এবং সুষ্ঠু নির্বাচন হয় না, সে নির্বাচনে গিয়ে কি করব। এসব যুক্তি দুপক্ষ দিতে পারে, কিন্তু শেষমেশ ফলাফলটা কি হচ্ছে? নির্বাচনী ব্যবস্থা বলতে কিছু থাকছে না। এটা একটা উপহাসে পরিণত হয়েছে। গণতন্ত্রের চর্চা 12টা বেজেছে। সারা বিশ্বে আমাদের গণতন্ত্রের চর্চার মানের দিক থেকে প্রতিনিয়ত আমরা নিচের দিকে নামছি। তো এটি কি যারা দেশ পরিচালনা করেন, যারা রাজনীতি করেন, যারা নেতৃত্ব দেন দেশের, সমাজের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের, তারা কি খুব গৌরবান্বিত বোধ করেন? নিশ্চয়ই না। তারা একটা সাময়িক ক্ষুদ্র স্বার্থকতা চিন্তা করেন। আমি শেষ করি একটা কথা বলে, নির্বাচনী ব্যবস্থা যেটি 2014 সাল থেকে এখন পর্যন্ত চলছে, বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন এবং একতরফা হওয়া নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া, এর যদি শেষ না হয় তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতি আছে, নির্বাচন আছে, গণতন্ত্র আছে, এটা আমরা বলতে পারবো না। তবে কথা হচ্ছে যে এই অবস্থার জন্য সবাইকে দায় নিতে হবে, শুধু দোষ দিলে চলবে না। নির্বাচন কমিশন তারা বলতে পারে যে আমরা নির্বাচন ঘোষণা করেছি, কে আসলো না আসলো আমাদের দেখার বিষয় না, নিশ্চয়ই না। তাদের বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। তাদেরকে সম্পৃক্ত করতে না পারলে, ভোটারদের অধিকার নিশ্চিত করতে না পারলে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারলে নির্বাচন কমিশনের ব্যর্থতা। সেই কমিশন অনেক রকমের সমালোচনার শিকার হয়। আমরা কমিশনে যারা থাকেন তাদের সমালোচনা করি, কিন্তু কমিশন যারা গঠন করেন, যাদের দায়িত্ব দেন, তারা তাদের সাংবিধানিক দায়িত্ব কতটা পালন করেন সেই বিষয়টি নিয়ে দায় সবাইকেই নিতে হবে। নাজমুল আশরাফ, অসংখ্য ধন্যবাদ। দায় সবাইকে নিতে হবে এবং তার প্রেক্ষাপটে দায়িত্ব পালন করতে হবে। তবে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব সেটি অনেক বেশি। আমরা একটি বিরতি নিব। তার আগে ডক্টর এম শওকত হোসেন, আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, যেটি নাজমুল আশরাফ বলছিলেন যে আমরা দেশ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, অন্যান্য নানাবিধ দিকে আমাদের উন্নয়ন কর্মযজ্ঞে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু 50 বছরে একটি
নিরপেক্ষ অথবা বস্তুনিষ্ঠ নির্বাচন করার জন্য যে প্রক্রিয়াগুলো আমাদের দরকার, যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, এই জায়গাতে আমরা তো কতটা এগিয়েছি সেই আলোচনা তো আপনিও উল্লেখ করলেন। আমরা ভিডিও থেকে শুরু করে গণমাধ্যমের বিভিন্ন প্রতিদিনকার রিপোর্টে আমরা লক্ষ্য করছি। কেন পারছি না নির্বাচন গণতন্ত্রের এই শক্তিশালী করার জন্য, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, একটি বস্তুনিষ্ঠ নির্বাচন করার জন্য যে পদ্ধতি আমাদের প্রয়োজন, সেই জায়গাতে আমরা কেন ঘুরে দাঁড়াতে পারছি না? এই আলোচনাটি শুনবো আপনার কাছ থেকে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.